নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত জয়নগরে নাবালিকাকে ধর্ষণ খুনের মামলায় ৬২ দিনের মধ্যে অভিযুক্তের ফাঁসির আদেশ। আপনাদের মনে থাকবে, গত ৪ অক্টোবর বারুইপুর পুলিশ জেলার জয়নগর থানার মহিষমারি এলাকায় ১০ বছরের এক নাবালিকার মর্মান্তিক মৃত্যু হয়। এলাকারই ১৯ বছরের যুবক মুস্তাকিন সর্দার মেয়েটিকে ভুলিয়ে ভালিয়ে সাইকেলে করে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে, তারপর ধর্ষণ এবং শ্বাসরোধ করে খুন করে। ঘটনার তদন্তে সিট গঠিত হয় বারুইপুর পুলিশ জেলার এসপি পলাশ ঠালির নেতৃত্বে। যুদ্ধকালীন তৎপরতায় মাত্র ২৫ দিনের মধ্যে পেশ করা হয় তথ্য প্রমাণ সংবলিত চার্জশিট। মামলায় স্পেশাল পাবলিক প্রসিকিউটর নিযুক্ত করা হয় আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়কে। বিচার শুরু হয় ৫ই নভেম্বর। মাত্র ২১ দিনের মধ্যেই সম্পন্ন হয় বিচার প্রক্রিয়া। আজ কিছুক্ষণ আগে মামলার রায় দিয়েছেন বারুইপুর জেলা এবং দায়রা আদালতের অধীন পক্সো কোর্টের মাননীয় অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ সুব্রত চট্টোপাধ্যায়। অভিযুক্ত মোস্তাকিন সর্দারকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা শুনিয়েছেন বিচারক। এই রায় নজিরবিহীন। নাবালিকাকে ধর্ষণ খুনের মামলায় ঘটনার মাত্র ৬২ দিনের মধ্যে অভিযুক্তের ফাঁসির আদেশ এর আগে পশ্চিমবঙ্গে কখনো ঘটেনি। এই মামলার তদন্তে আমাদের একটাই উদ্দেশ্য ছিল, যত দ্রুত সম্ভব নির্যাতিতা এবং তার পরিবারকে ন্যায় বিচার দেওয়া। এই পার্সপেক্টিভে এটা একটা নজিরবিহীন ঘটনা অবশ্যই আর একটা হলো। এবং এই কেসটা কোথাও যেন আমাদের মনে হয়েছে যে চারিদিকে যে সমস্ত ঘটনাগুলো সারা ভারতবর্ষে ঘটছে, সেই পার্সপেক্টিভে কোথাও একটা জবাব দিতে হবে, কোথাও একটা উত্তর দেওয়ার টাইম হয়েছে যে এইভাবে ক্রাইম চলতে পারে না, ক্রাইম নেভার পিস। তো এই দিক থেকে টেকনিক্যাল এভিডেন্স, ইনভেস্টিগেশন যেভাবে হয়েছে, সিট যেভাবে কাজ করেছে, প্রতিটি জিনিস মেটিকুলাসলি তারা দেখেছেন, আমার সাথে সহযোগিতা করেছেন এবং কোর্টে তারা হাজির ছিলেন, মনিটরিং করেছেন। এই সমস্ত জিনিসগুলো সামনে রেখে আমরা ৩৬টা সাক্ষী ৬৬টার মধ্যে এক্সামিন করেছি আমি, এবং প্রচুর পরিমাণে ডিজিটাল এবং আদার টেকনিক্যাল এভিডেন্স এসছে, ফরেনসিক এভিডেন্স এসছে। সেগুলোকে সামনে রেখে আমাদের গতকালই আমাদের রায় হয়েছিল যে বিয়ন্ড রিজনেবল ডাউট কেসটা প্রমাণ হয়েছে। আজকে সকালে আমাদের ইস্যু ছিল যে সেন্টেন্স কি হতে পারে। আমি অনারেবল কোর্টের কাছে বচ্চন সিং থেকে আজ পর্যন্ত যত জাজমেন্ট আছে প্রেস করে দেখিয়েছি যে অ্যাগ্রাভেটিং এন্ড মিটিগেটিং ফ্যাক্টরের মধ্যে এই মামলায় যে পার্সপেক্টিভ আছে তাতে এই মামলা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস এবং এতে ফাঁসি হওয়া উচিত। আসামির আপনারা আমি জানি যে ভিডিও যেটা প্রথম বডি রিকভারি হয়েছিল সেই সময় তার যে অভিজ্ঞতা, তার যে বক্তব্য, আমি প্রেম করার জন্য তাকে নিয়ে এসেছি এবং পরবর্তীকালে আজকে যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে তখনও সে বলছে আমাকে ফলসলি ইমপ্লিকেট করা হয়েছে এত এভিডেন্সের পরেও। তো তার কন্ডাক্ট দেখে কোথাও কোর্টের মনে হয়নি যে সে অনুতাপে ভুগছেন বা ইত্যাদি ইত্যাদি। আপনারা জানেন ডেথ সেন্টেন্স এখন রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসে হয়। ভারতবর্ষের রিসেন্ট যা জাজমেন্ট গুলো আমাদের সামনে আছে। সো ইট ওয়াজ এ টাফ ফাইট। সবাই মিলে অ্যাজ এ টিম ওয়ার্ক। আমি অবশ্যই সুপ্রিম সাহেবকে ধন্যবাদ দেবো, উনি স্পিয়ার হেড করেছেন এন্টায়ার টিমটাকে এবং প্রতিটি অফিসার আমাদের এসপি সাহেব থেকে আরম্ভ করে ডাউন দ্য লেভেল আইও পর্যন্ত প্রতিটি অফিসার দেখিয়ে দিয়েছেন যে ইনভেস্টিগেশন কিভাবে করতে হয়। এবং ৪ তারিখের ঘটনা ৩০ তারিখের মধ্যে চার্জশিট জমা পড়েছিল এবং তারপর খুব স্পিডি এই ট্রায়ালটা এগিয়ে গেছে। উইটনেসরা প্রত্যেকদিন হাজির ছিলেন, একদিন ৫জন ৬জন করে উইটনেস হয়েছে। আমার মনে হচ্ছে এটা আমার জীবনেও একটা বৃহত্তম অভিজ্ঞতা। আবাস যোজনার তালিকা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের বিডিও অফিসে বিক্ষোভ কর্মসূচি বিজেপির। অভিযোগ, রাজ্য জুড়ে আবাস যোজনার ঘরের তালিকা প্রকাশ হয়েছে, সেই তালিকায় প্রকৃত ব্যক্তিদের নাম নেই, এমনকি যাদের পাকা বাড়ি রয়েছে তাদেরই তালিকায় নাম রয়েছে। সমীক্ষকদের বিরুদ্ধে অভিযোগ, তারা সঠিকভাবে কোনো তথ্য যাচাই করেনি। প্রকৃত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের আবাস যোজনার ঘর দিতে হবে, এই দাবি নিয়ে বিজেপির ডেপুটেশন কর্মসূচি। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার ওবিসি মোর্চার জেলা সভাপতি অমিত সাহা। এছাড়া উপস্থিত ছিলেন জেলার সহ সভাপতি দিলীপ কুমার বর্মন সহ অন্যান্য বিজেপি কর্মীরা। নমস্কার জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করি। সম্মানীয় দিলীপ কুমার বর্মন মহাশয়। আজকে সারা রাজ্যের যে পাহাড় প্রমাণ দুর্নীতি হচ্ছে আবাস যোজনায়, তারই প্রতিবাদে আজ করণদিঘি বিধানসভার ব্লক অফিসে আমরা বিডিও সাহেবকে বিক্ষোভ কর্মসূচি মাধ্যমে স্মারকলিপি নিয়ে এসেছিলাম। ৬ দফার আমাদের দাবি ছিল, কিন্তু বিডিও সাহেব আমাদেরকে কালকে পারমিশন দেননি। তবুও আমাদের জেলা এবং রাজ্যের নির্দেশে আমরা এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ নিয়েছিলাম। আমরা যখন জানতে পারি যে বিডিও সাহেব আছে, তখন আমরা তড়িঘড়ি করে সবাইকে ডেকে আমরা
ডেপুটেশন দিতে এসেছি। ডোমের ছেলে বলে স্কুলে যাবে না, এ কোন সমাজে আমরা থাকছি? আধুনিকতার যুগেও মধ্যযুগীয় ভাবনা আমাদের। তাহলে কি আমরা আধুনিকতার নামে পিছিয়ে পড়ছি? উঠছে প্রশ্ন। চরম অস্বাস্থ্যকর পরিবেশে বড় হচ্ছে দুই শিশু। স্কুলে যেতে মানা, এমনটাই অভিযোগ তার মা বাবার। কারণ তারা মরা পোড়ায় ডোমের কাজ করে, তাদের পাশে কেউ বসে না, এমনকি মিড ডে মিল পর্যন্ত খায় না। ওই শিশুদের মায়ের অভিযোগ, আমরা মরা পোড়াই, তাই আমাদেরকে কোনো স্কুলে ভর্তি নিতে চায় না। স্কুলের মিড ডে মিল খেয়ে যেটুকু পেট ভরতো তাতে কিছুটা হলেও আহারের ব্যবস্থা হতো। বর্তমানে খুব সঙ্গীন অবস্থা তাদের। যদিও স্কুলের শিক্ষকদের অভিযোগ তারা স্কুলে আসে না, বারবার বলা সত্ত্বেও তাদেরকে স্কুলমুখী করা যায়নি। শ্মশান ঘাটের মরা পুড়িয়ে যা আয় হয় তা দিয়েই দিন গুজরান হয় কালীনারায়ণপুর পাহাড়পুর এলাকার এরেন্ডাপোতা শ্মশান ঘাটের কর্মী মল্লিক পরিবারের। একজনের বয়স 10, অপরজনের বয়স 5 বছর। তাদের মা বাবা পেশায় শ্মশানে মৃতদেহ দাহের কাজ করেন। জানা যায় আগে পাহাড়পুর প্রাইমারি বিদ্যালয়ে তাদের দুই ছেলে পড়াশোনা করত। সেই প্রাইমারি স্কুলেই পড়াশোনা করত। শিশুদের পরিবার যেহেতু ডোমের কাজ করতেন, সেহেতু ওদের পাশে কেউ বসতো না। পাশাপাশি কটূক্তি করত এবং মিড ডে মিল খাওয়া বন্ধ করে দেয় এলাকার অন্য শিশুরা। কিন্তু যেহেতু শ্মশানটি পাহাড়পুর লাগোয়া পার্শ্ববর্তী গ্রাম এরেন্দাপোতায় অবস্থিত, তাই দূরত্ব থাকার কারণে রাতে বেরোতে তাদের আসতে অসুবিধে হতো মৃতদেহের দাহের কাজ করতে। সেই কারণে পাহাড়পুর থেকে এরেন্দাপোতা শ্মশানে চলে এসেছে পরিবার নিয়ে। শ্মশানের ভেতরে রয়েছে একটি বীরনগর পৌরসভার পক্ষ থেকে সরকারি আবাসন, সেখানেই তারা থাকেন। পাশে যে বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ে ভর্তির জন্য বলা হলেও তাদেরকে আজকে নেব কালকে নেব বলে দায় সেরেছেন তারা। এ বিষয়ে পাহাড়পুর বিদ্যালয়ের দাবি, এখনো বিদ্যালয়ের নাম রয়েছে, তবে বিদ্যালয়ে আসে না। বিদ্যালয়ের তরফ থেকে জানানো হয় তারা যদি বিদ্যালয়ে আসতে চায় আসতে পারে, কারোর কোনো সমস্যা নেই। দেখছি আমরা প্রথমে স্কুল লেভেলে টিচারদের নিয়ে বা গার্জেন মিট করব, বা আমরা এসআইএফ স্কুলও থাকবেন, এইটা আমরা একটা পদ্ধতির চেষ্টা করছি। আর একটা যেটা করতে পারি, যদি বাবা মা রাজি থাকেন, বাচ্চাদের বাবা মা, তাহলে আমরা কোনো সরকারি হোমে যদি ব্যবস্থা রাজি হন, আমরা চেষ্টা করতে পারি। আপনি কি পাঠাবেন লোক পাঠাবেন? অবশ্যই অবশ্যই। আমার ছেলে ছোট জাত, আমরা ছোট জাত, আমার স্বামী নিয়ে কাজ করুক। আমি তো চাইনি যে আমার ছেলেটাই কাজ করুক, কিন্তু আমি চাই আমার ছেলে স্কুলে ভর্তি হোক, আমার ছেলে অনেক বড় হোক। কিন্তু এখানকার লোকে আমার ছেলেকে কেউ ভর্তি করতে চাচ্ছে না, আমার ছেলে ছোট জাত বলে। তাই আগে পড়তে পাহাড়পুরে, ওখান থেকে আমার ছেলেকে ট্রান্সফার করেছে, আমরা এখানে চলে এসেছি শ্মশানে। আমার ছেলে এখন বলতে চাই, মা আমি ওখানে যাবো না, আমি এই সামনেই থাকবো। কিন্তু এখানকার লোকে নিতে চাচ্ছে না। ওর নাম আছে ফাটো মাস্টার এই কথা বলেছে। উনি ওই মাস্টার বললো কি, এই মাসে না, এই মাসটা চল যাক, তোমার ছেলেকে আগের মাসে ভর্তি করবো। তো আমার ছেলেকে আর ভর্তি করেনি। অনেকবার বলেছি, অনেক লোককে বলেছি, ভালো ভালো লোককে বলেছি, কিন্তু আমার ছেলেকে কেউ নিচ্ছে না। প্রাণের ঝুঁকি নিয়ে পাঠাগারে বসতে হচ্ছে গ্রন্থাগারিককে। বেহাল দশা নেত্রা গ্রামীণ পাঠাগারের। সরকারি পাঠাগার নাকি ভুতুরে বাড়ি তা দেখে বুঝে উঠতে পারবেন না। ভাঙা দরজা জানালা খসে পড়ছে দেওয়াল ও ছাদের চাঙড়। বইয়ের র্যাকগুলি ভেঙে পড়ে রয়েছে যত্রতত্র। ফাটা ছাদ দিয়ে জল পড়ে নষ্ট হয়েছে দুষ্প্রাপ্য মূল্যবান বই। ভয়ে ভয়ে পাঠাগারে বসেন গ্রন্থাগারিক। ভুতুরে বাড়িতে পরিণত হওয়ার কমেছে পাঠক। গ্রন্থাগারের নতুন বিল্ডিং করার আবেদন মগরাহাট পশ্চিম বিধানসভার নেত্রা গ্রাম পঞ্চায়েতের নেত্রা গ্রাম্য পাঠাগারের গ্রন্থাগারিক। সদ্য কাজে যোগ দিয়ে গ্রন্থাগারিক রূপমঞ্জরি দাস বলেন, 2016 সাল থেকে গ্রন্থাগারিক নিয়োগ না হওয়ায় পুরোপুরি বন্ধ ছিল নেত্রা গ্রাম্য পাঠাগার। গত 1 মাস আগে যোগদান করেন তিনি। প্রথমে পাঠাগারে এসে অবাক হন। পাঠাগার না ভুতুরে বাড়ি বুঝে উঠতে পারেননি, তাই প্রথম গ্রামের স্কুলেই বসতেন তিনি। পরে একটি ঘরে চেয়ার টেবিল নিয়ে বসা শুরু করেছি। দরজা জানালা ভাঙা, কোনো বিদ্যুৎ সংযোগ নেই। ফাটা ছাদ দিয়ে জল পড়ে নষ্ট হয়েছে মূল্যবান বই। পাঠাগারের ভেতর ভাঙা র্যাক, ধুলো মাখা বই ছড়িয়ে ছিটিয়েছিল। এখন গ্রামবাসীদের সহযোগিতা একটু গুছিয়ে নিয়েছি, তবে বৃষ্টি না হলে একেবারে ভালো হয়। বৃষ্টি হলে থাকা যায় না। গত কয়েকদিন বৃষ্টি হয়নি, তাই বুঝতে পারছি এলাকার মানুষজন বইপ্রেমী অনেকেই আসেন বই নিতে। তবে পাঠাগারের এমন বেহাল দশাতে মেরামতের অর্থ বরাদ্দ হলেও আগে গ্রন্থাগারিক না থাকায় সেই টাকা ফেরত চলে যায়। বর্তমানে নেত্রা গ্রাম্য পাঠাগার বসার উপযোগী নয়। দ্রুত নতুন বিল্ডিং করার আবেদন করেছি প্রশাসনের কাছে। গ্রন্থাগারের পরিচালন সমিতির সভাপতি সুবীর বোস বলেন, 1942 সালে গ্রামবাসীদের উদ্যোগে চালু হয় নেত্রা গ্রাম্য পাঠাগার। পরে 1982 সালে সরকারি অনুমোদিত হয়। একজন গ্রন্থাগারিক ও একজন সাইকেল পিয়ন নিযুক্ত ছিলেন। পাঠকের সংখ্যা ছিল অনেক। এলাকার মানুষজন এই পাঠাগার থেকে বই নিয়ে পড়ত। গত 8 বছর কোনো গ্রন্থাগারিক না থাকায় পুরোপুরি বন্ধ হয়ে যায় পাঠাগারটি। ফলে পাঠাগারের বিল্ডিং নির্মাণের অর্থ পেলেও কমিটি না থাকার কারণে অ্যাকাউন্ট বন্ধ ছিল।
সেই সময় মানে এলাকার খাতা নষ্ট হয়ে গেছে আচ্ছা আমি বইটা নিচ্ছি তোমরা বই করো হলিডেগুলোর জন্য বন্ধ ছিল যেটা হচ্ছে এখন 7-8 দিন ধরে কাজ চলছে। লাইব্রেরির এখন তো দীর্ঘদিন ধরে ভগ্ন অবস্থায় পড়ে আছে। লাইব্রেরিতে ঢুকতে ভয় পায় লোকে। প্রচুর বইপত্র আছে, সেগুলো সারানোর ব্যবস্থা করা যায়নি, কারণ এত বই এত ফার্নিচার কোথায় রাখবে, সেই জন্য করা যায়। এতদিন কোনো লাইব্রেরিয়ান ছিল না। গত মাসে লাইব্রেরিয়ান এসছে, একজন দিয়েছে, তিনি এখানে আসতে ভয় পান। কোথায় বসবেন, কোথায় কি করবেন, পাঠকের সংখ্যা একদম কমে গেছে এই অবস্থার জন্য। যার জন্যে এই লাইব্রেরিটা বহু কষ্ট করে তৈরি করা হয়েছিল একটা সময়, দীর্ঘদিন আগে, কিন্তু এই লাইব্রেরিতে প্রচুর পাঠক ছিল, এখন একটাও নেই। সেই জন্য আমরা এই লাইব্রেরিটার পুনরুদ্ধার। বিল্ডিংয়ের কি অবস্থা? বিল্ডিংয়ের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। খারাপ বললে ভুল হবে, খুবই খারাপ। কি ব্যবস্থা নিয়েছেন আপনারা? মানে আমরা সম্প্রতি জানতে পারলাম যে তখন একটা লাইব্রেরিয়ান নিয়ে গেছে, এই জন্য আমরা প্রশাসন থেকে, জেলা প্রশাসন, ব্লক প্রশাসন থেকে উদ্যোগ নিয়ে ওখানে নতুন লাইব্রেরির যে কমিটি সেটা গঠন করছি। অলরেডি ওখানে ফান্ড অ্যালট হয়েছে রিনোভেশনের জন্য, এবং কমিটিটা গঠন হলেই ওখানে কাজ শুরু হবে, আর ভগ্নাবস্থা থাকবে না। আসলে অনেক বই নষ্ট হয়ে গেছে ওখানে। হ্যাঁ, কিছুদিন, অনেক দীর্ঘদিন কোনো স্টাফই ছিল না, লাইব্রেরিটা বন্ধই পড়েছিল। হ্যাঁ, কিন্তু জেলা প্রশাসন থেকে সম্প্রতি একজন লাইব্রেরিয়ানকে নিয়োগ করেছেন, যোগাযোগ করার ফলে এখন নতুন করে রিভাইভ করবে লাইব্রেরিটা, যাতে গ্রামের লোক এসে লাইব্রেরিতে পড়াশোনা করতে পারে, সেই যে চেষ্টা আমরা করছি। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। মালদহের স্কুলে ছাত্রদের জন্য পরিশ্রুত পানীয় জল প্রকল্প চালু হলো শনিবার সকালে। প্রকল্পের উদ্বোধন করেন মালদহের ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। মালদহের ললিতমোহন শ্যামমোহিনী হাই স্কুলে প্রায় 7000 লিটার ক্ষমতা সম্পন্ন পরিশ্রুত পানীয় জল প্রকল্প শুরু করা হলো এদিন। পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের সহযোগিতায় জল প্রকল্প তৈরি হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ ও সৌরচালিত ব্যবস্থার মাধ্যমে কাজ করবে এই জল প্রকল্প। নতুন এই জল প্রকল্পের ফলে 1000-এরও বেশি ছাত্র উপকৃত হবে। স্কুল পড়ুয়াদের বাড়ি থেকে খাবার জল আনার প্রয়োজন হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ললিতমোহন শ্যামমোহিনী স্কুল বর্তমানে একটা শিক্ষার জগতে একটা ভালো স্টেপ নিয়েছে। প্রচুর ছাত্র, জায়গা খুব কম,
তাদের তো ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার দরকার, না তো বাড়ি থেকে জল নিয়ে আসবে বোতলে করে। আর এখন তো গরম পড়বে, আবার প্রচুর জলের চাই। এখানে এরা উদ্যোগ নিয়েছে এবং পাবলিক হেলথ ওই পিএইচির কাছে অ্যাপিল করেছিল, পিএইচি এটা ইনস্টল করে দিয়েছে। খুব ভালো কথা। আমাদের কাউন্সিলর আছে এই ওয়ার্ডে, টিচাররা আছেন, স্টাফরা আছেন, আমাদের শান্তনু সাহা, বাবু সাহা, এরা সবাই আছে। এটা আমাদের পক্ষে খুব ভালো হলো। রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি রাধা মাধব মন্দিরে। বীরভূমের মারগ্রাম থানার বিষ্ণুপুরে পঞ্চায়েতের বসোয়া বাজার পাড়ার আনুমানিক 200 বছরের পুরনো রাধা মাধব মন্দিরে চুরি হয়ে যায় গতকাল গভীর রাতে। সকালে ঘুম থেকে উঠে প্রত্যক্ষদর্শীরা দেখতে পায় যে মন্দিরে চুরি হয়ে যায়। এরপর তিনি পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছয় এবং কে বা কারা চুরি করেছে তার তদন্ত শুরু করেছে মারগ্রাম থানার পুলিশ। জানা যায় যে প্রায় অলংকার ধরে 3 থেকে 4 লাখ টাকার চুরি হয়েছে এই প্রাচীন মন্দির থেকে। পৌষমেলার মাঠ পরিষ্কারের কাজ শুরু হলো। ঐতিহ্যবাহী 2024 শান্তিনিকেতনে পৌষমেলা হতে চলেছে। এই পৌষমেলা শান্তিনিকেতন পূর্বপল্লী মাঠে অনুষ্ঠিত হবে। তাই আজ থেকে শুরু হয়ে গেল জোর কদমে মাঠ পরিষ্কারের কাজ। ইতিমধ্যেই দফায় দফায় বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে জেলা প্রশাসন, রাজ্য প্রশাসনের বৈঠক হয়েছে। তাতে সিদ্ধান্ত হয়েছে যে কিভাবে সুষ্ঠুভাবে ঐতিহ্যবাহিত পৌষমেলা অনুষ্ঠিত করা যায়। বাইরে থেকে আগত পর্যটকদের যাতে কোনো রকম অসুবিধায় না পড়েন তার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। এই মেলা চলবে 6 দিন। পূর্বপল্লী মাঠ পরিষ্কারের কাজ জোর কদমে চলছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।